আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ওপিতে যখন আমরা কোনো ক্লাস বানাই, ক্লাসের আন্ডারে কিন্তু আমরা বিভিন্ন রকম মেম্বার ফাংশনও লিখতে পারি। যেমন এইখানে দেখেন একটা স্টুডেন্ট ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাসের আন্ডারে কিছু প্রাইভেট ভেরিয়েবল আছে আর একটা মেম্বার ফাংশন লেখা আছে যেটার নাম হচ্ছে ইজ ইন প্রোবেশন। সো এই ফাংশনটা বেসিক্যালি যেটা করে যে একটা স্টুডেন্ট প্রোবেশনের মধ্যে আছে কি না সেটা আর কি সে রিটার্ন করে। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করে, নাহলে ফলস রিটার্ন করে। আচ্ছা, তো আমরা দেখবো যে কম্পাইলার আসলে এই যে একটা ক্লাসের মধ্যে যখন আমরা মেম্বার ফাংশন লিখি তখন সে কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। তো মানে জিনিসটা এখানে খুবই ইন্টারেস্টিং যে কম্পাইলার যেটা করে, ও যত রকম ক্লাসের মেম্বার ফাংশন পাবে সেগুলাকে সে কনভার্ট করে হচ্ছে একটা গ্লোবাল জেনেরিক ফাংশনে। অর্থাৎ আমরা যে গ্লোবাল ফাংশনগুলো নর্মালি যেভাবে লিখি সেরকম একটা গ্লোবাল ফাংশনে সেটাকে কনভার্ট করে ফেলে। যেমন দেখেন এই যে এইখানে আমি একটা গ্লোবাল ফাংশন উপরে লিখছি এই ক্লাসের উপরে। এই ফাংশনে কি কি আছে, সবার আগে রিটার্ন টাইপটা আছে, এরপরে ফাংশনটার নাম আছে, দেন প্যারামিটারগুলো আছে, অ্যান্ড এরপরে হচ্ছে ওই ফাংশনের করসপন্ডিং যে স্টেটমেন্ট সেইগুলো এখানে থাকে। সো কম্পাইলারও যেটা করবে, আমার এইখানকার যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে চেঞ্জ করে এরকম একটা গ্লোবাল জেনেরিক ফাংশন নিয়ে যাবে। তো এইখানে হলো ওই জিনিসটা দেখানো হয়েছে যে দেখেন এখানকার হলো যে এই ফাংশনটা চেঞ্জ হয়ে আমার একটা গ্লোবাল জেনেরিক ফাংশন হয়েছে। সো আমি যদি এক এক করে আসি, দেখেন প্রথমে কি আছে পাবলিক। এখন এই যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই জিনিসগুলো কিন্তু সিম্যান্টিক অ্যানালাইসিস পার করার পর আর এগুলার কোনো ভ্যালু থাকে না। সো কম্পাইলার যে এই কাজটা করছে এটা কিন্তু সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার করার পর এখন সে এই কাজগুলো করবে। অর্থাৎ প্রোগ্রামটা যদি সিম্যান্টিক্যালি কারেক্ট থাকে, মানে প্রোগ্রামার যখন কোডটা লেখে অবভিয়াসলি আমার কম্পাইলার যে ফেজ আছে একটা একটা করে যায়। তো সিনট্যাক্স অ্যানালাইসিস অর্থাৎ সিনট্যাকটিক্যালি কারেক্ট থাকার পর সে দেখে যে সিম্যান্টিক্যালি কারেক্ট আছে কিনা, অ্যান্ড ওইটা যখন পার করে যায় তারপরে কি কম্পাইলার হলো এই কাজগুলো করবে। তো তাহলে দেখেন এইখানকার যে পাবলিক বা প্রাইভেট যাই থাকুক এটা কিন্তু আসলে কোনো মিনিং নাই এখন, মানে যখন কম্পাইলার চেঞ্জ করবে ওই সময় কিন্তু কোনো মিনিং নেই, কারণ কি সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার করার পর এখন সেই কাজগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে যেটা থাকে সেটা কিন্তু রিটার্ন টাইপ। আমার একটা গ্লোবাল ফাংশনেও দেখেন শুরুতে কি থাকে, রিটার্ন টাইপ থাকে, তাহলে এখানেও দেখেন রিটার্ন টাইপটা আছে। এরপরে দেখেন ফাংশনটার নাম আছে, তাই না? এই ফাংশনের নাম ছিল ইজ ইন প্রোবেশন, তো ওই ফাংশনের করসপন্ডিং নামটা এখানে আছে। এরপরে দেখেন এই ফাংশনের আমার কি ছিল, প্যারামিটার ছিল, একটা প্যারামিটার ছিল থ্রেশহোল্ড সিজিপিএ। তো এইখানেও দেখেন ওই প্যারামিটারটা আসছে ফ্লোট থ্রেশহোল্ড সিজিপিএ। এক্সট্রা করে আরেকটা প্যারামিটার আসছে, সেটা হচ্ছে এই ক্লাসেরই একটা অবজেক্ট বার করছে। এই ফাংশনটা ছিল বেসিক্যালি হলো আমার একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে। তাহলে দেখেন স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, দিস অবজেক্ট, সেইটাকে সে একটা এক্সট্রা প্যারামিটার হিসেবে পার করছে। কেন পার করছে সেটা আমরা পরে আসতেছি। সো আপাতত দেখেন আমাদের যেটা ছিল এই যে একটা মেম্বার ফাংশন ছিল, সেই মেম্বার ফাংশনটাকে কম্পাইলার চেঞ্জ করতেছে এইভাবে যে এখন দেখেন ওইটা কিন্তু একটা জেনেরিক গ্লোবাল ফাংশন হয়ে গেছে। সো ওটা রিটার্ন টাইপ আছে, নাম আছে, দেন যেসব প্যারামিটার ছিল আরও যদি কোনো প্যারামিটার থাকতো সেগুলো এখানে লিখতাম কমা দিয়ে, আর এক্সট্রা করে শুধুমাত্র ওই ক্লাসের যে অবজেক্ট সেই অবজেক্টটাকে দেখেন সে পার করছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এইখানকার যা যা লাইন ছিল, যে স্টেটমেন্টগুলো ছিল সেই স্টেটমেন্টগুলো নর্মালি এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন যে প্রশ্নটা অবভিয়াসলি আসবে যে এখানে কেন এক্সট্রা করে আমার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টকে পাঠাইতে হইলো। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই মেম্বার ফাংশনটাকে লিখছি, এই মেম্বার ফাংশনের মধ্যে আমরা কিন্তু ওই ক্লাসের যেসব অ্যাট্রিবিউট আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতাম, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক বা প্রোটেক্টেড হোক, যাই হোক আমরা কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম। তাহলে এখানকার যে সেমিস্টার জিপিএ, এই সেমিস্টার জিপিএটা কিন্তু দেখেন এখানকার একটা প্রাইভেট ভেরিয়েবল। আমি যদি আরও জেনারেলাইজভাবে বলি, এই যে ভেরিয়েবলটা আছে, যে লিস্টটা আছে, সেই লিস্টটাকে কিন্তু এই ক্লাস বাদ দিয়ে আর অন্য কোথাও চেনে না। অর্থাৎ আমরা যখন গ্লোবালি চিন্তা করছি, এটার কিন্তু অন্য স্কোপের মধ্যে কোনো এক্সিস্টেন্স নাই। এই যে সেমিস্টার জিপিএ যে লিস্টটা আছে এইটার শুধুমাত্র এক্সিস্টেন্স হচ্ছে আমার এই ক্লাসের যে স্কোপ সেই স্কোপের মধ্যে, ঠিক আছে? তাহলে যখন আমরা এটাকে একটা গ্লোবাল জেনেরিক ফাংশন বানাচ্ছি তখন কিন্তু সেমিস্টার জিপিএ সে কিন্তু চিনবে না, এই ফাংশনটা কিন্তু চিনবে না এই গ্লোবাল ফাংশন, কারণ কি গ্লোবালি তো আমার সেমিস্টার জিপিএ জিনিসটা নাই। এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা ছিল ক্লাসের মধ্যে। সেজন্য আমরা যেটা করছি দেখেন, আমরা ক্লাসের একটা অবজেক্ট বানাইছি, দেন ক্লাসের অবজেক্টের থ্রুতে আমরা এই সেমিস্টার জিপিএ থেকে অ্যাক্সেস করছি।
তাহলে এইখানকার যে অ্যাক্সেসিংটা করছি এটা বেসিক্যালি কী হয়েছে, এটা আমার ক্লাসের যে অবজেক্ট, ওই অবজেক্টের থ্রুতে আমরা এখানে সেমিস্টার জিপিএটাকে অ্যাক্সেস করছি। আচ্ছা, তাহলে যেখানে যেখানে হলো আমার ক্লাসের মেম্বার ভেরিয়েবল ইউজ হচ্ছিল সবখানে দেখেন আমাকে ক্লাসের অবজেক্ট বানায় ওগুলাকে অ্যাক্সেস করতে হবে। তো এখানে সেমিস্টার জিপিএটা ছিল হচ্ছে আমার এই ক্লাসের একটা মেম্বার ভেরিয়েবল। তো দেখেন আমরা ওইটাই করছি যে আমরা ওই অবজেক্টের থ্রুতে, এই দিস নামে যে অবজেক্টটা নিয়েছি সেই অবজেক্টের থ্রুতে আমরা সেটাকে অ্যাক্সেস করছি। আচ্ছা, এখন এখানে আরেকটা কোশ্চেন মানে মাথায় আসার কথা, সেটা হচ্ছে আমরা যখন গ্লোবালি মানে কোনো একটা ফাংশন লিখি, মানে গ্লোবাল জেনেরিক ফাংশন লিখি, তখন আমরা কি কোনো একটা ক্লাসের ওই ফাংশন থেকে আমরা কি কোনো একটা ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলকে কি অ্যাক্সেস করতে পারবো কিনা। যেমন চিন্তা করেন, মনে করেন যে এই ফাংশনটা কম্পাইলার বানায়নি, আপনি লিখছেন, আপনি আপনার সোর্স করে এরকম একটা ফাংশন লিখছেন যে ইজ ইন প্রোবেশন, বুলিয়ান ইজ ইন প্রোবেশন, এরকম একটা ফাংশন লিখছেন আপনি, লিখে এরকম একটা অবজেক্ট পার করছেন, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট পার করছেন, দেন আরও যদি কোনো প্যারামিটার থাকে সেগুলো পার করছেন, দেন হলো এরকম একটা লাইন লিখছেন, এই যে এই লাইনটা লিখছেন, এই একই লাইনই লিখছেন। এখন আপনি যখন এটাকে সোর্স করে লিখলেন তখন এটা কি ঠিকঠাক আছে কিনা। যেমন দেখেন, আপনি যখন এই যে দিস ডট সেমিস্টার জিপিএ এইটাকে কল করতেছেন, এই সেমিস্টার জিপিএটা যদি মনে থাকে, এই সেমিস্টার জিপিএটা কিন্তু ছিল প্রাইভেট ভেরিয়েবল বা প্রাইভেট লিস্ট। এই ক্লাসের যে প্রাইভেট ভেরিয়েবল সেটা কিন্তু ছিল সেমিস্টার জিপিএ। এখন আপনি যখন কোডে লিখতেছেন তখন কিন্তু আপনি আউটসাইড অফ দ্য ক্লাস একটা প্রাইভেট ভেরিয়েবলকে কিন্তু অ্যাক্সেস করা ট্রাই করতেছেন, তাই না। এই ফাংশনটা তো গ্লোবালি লিখছেন, মানে গ্লোবাল জেনেরিক ফাংশন লিখছেন। সো ওই ফাংশন থেকে কিন্তু আপনি ডিরেক্টলি একটা ক্লাসে ওই ক্লাসের অবজেক্ট বানায় প্রাইভেট ভেরিয়েবল কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না, কারণ কি প্রাইভেট ভেরিয়েবলকে শুধুমাত্র ওই ক্লাসের স্কোপ থেকেই কল করা যায়, আর কিন্তু কোনো স্কোপ থেকে কল করা যায় না। তাহলে আপনি যদি ইনকেস এরকম নিজে একটা ফাংশন লিখতেন, এই ফাংশনটা কিন্তু এইখানে আমার ইরর রেজ করতো, ঠিক আছে। এখানে কিন্তু একটা ইরর রেজ করতো যে আমার এই সেমিস্টার জিপিএটাকে কিন্তু অ্যাক্সেসিবল না আউটসাইড অফ দ্য ক্লাস থেকে। তো এইখানেও দেখেন, তো এইখানে তো আলটিমেটলি ওই কাজটাই হয়েছে, বাট এইখানে কেন কোনো সমস্যা হচ্ছে না। এইখানে সমস্যাটা হচ্ছে না কারণ হচ্ছে ওই যে আমি আপনাকে বলছিলাম যে সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজের পর আমার কিন্তু তখন পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড এগুলার কিন্তু কোনো রকম থাকে না, মানে এগুলার কোনো মিনিং থাকে না আলাদা করে। তো কম্পাইলার যখন নিজে এটাকে চেঞ্জ করতেছে, এই জিনিসটাকে চেঞ্জ করতেছে, তখন কিন্তু সেটা সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার হওয়ার পর চেঞ্জ করতেছে। তো পার হওয়ার পর যখন চেঞ্জ করতেছে তখন কিন্তু আমি এগুলো লাইন লিখতেই পারি বা কম্পাইলার এটা লিখতেই পারে, তখন কিন্তু কোনো সমস্যা নাই। বাট আপনি অ্যাজ এ কোডার যখন এই ফাংশনটা সোর্স কোডে লিখবেন, আপনি নিজ থেকে লিখলেন, তখন কিন্তু কম্পাইলার সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজে আটকাই দিবে, মানে সেম কাজটা কিন্তু কম্পাইলার আটকাই দিয়ে বলবে যে এইটা তো এইভাবে তো অ্যাক্সেস করা যায় না, যে একটা আউটসাইড অফ দ্য ক্লাস স্কোপ আপনি এইভাবে একটা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে না, তখন কিন্তু আপনাকে ওটা আটকাই দিবে। সেজন্য এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবেন যে আপনি যদি সেম ফাংশনই লেখেন আপনার কিন্তু ইরর দিবে, বাট কম্পাইলার যখন এই কাজটা করতেছে কম্পাইলার কিন্তু আর নিজের থেকে কিন্তু কোনো আর ইরর হচ্ছে না। কারণ কি কম্পাইলার এই কাজটা করতেছে তো সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার হওয়ার পর ওর সুবিধার্থে এই কাজটা করতেছে, ঠিক আছে। বাট আপনি যদি এই কাজটা করেন সোর্স করে তখন কিন্তু এটা ইরর দিবে। সো এটা দেখে মনে হইতে পারে যে এখানে তো ইরর দেওয়া উচিত, কারণ আমি এখানে একটা যখন এটাকে গ্লোবাল জেনেরিক ফাংশন বানাই ফেলছি তখন এই প্রাইভেট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা তো মানে এটা একটা ইরর দেওয়া উচিত, বাট স্টিল দিচ্ছে না, কারণ হচ্ছে কম্পাইলার এই যে কনভার্সনের কাজটা করলো এটা হলো সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার হওয়ার পর করছে, সেই জন্য আমার এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন সেকেন্ড আরেকটা কোশ্চেন আসতে পারে যে কেন আমরা এই কাজটা করলাম, যে কম্পাইলার কেন একটা ক্লাসকে মানে ক্লাসের কোনো মেম্বার ফাংশনকে মানে ওইভাবে কেন সে হ্যান্ডেল করলো না, মানে আমাকে কেন সেটা গ্লোবাল জেনেরিক ফাংশন বানানো লাগলো এবং এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা লাগলো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, একটা মেশিন, আমি এই কথাটা হয়তো আগেও একবার বলছি যে মেশিনের যে মেশিনের কোড কিন্তু এই ক্লাসের অবজেক্ট বা এই জিনিসগুলো কিন্তু সে আলাদাভাবে বোঝে না, ঠিক আছে। সে বোঝে যে একটা ফাংশনকে যখন আমি কল করব আমাকে এই কাজ করতে হবে। একটা ফাংশনকে আমি যখন কল করব, দেখেন একটা যখন ফাংশন আমরা নর্মালি কল করি, আমি এরকম একটা ফাংশন লিখলাম, আমি ফাংশন লিখলাম, এই ফাংশনের এ আর বি এইভাবে একটা লাইন লিখলাম, কল করলাম। তাই যখন একটা ফাংশন কল হবে সবার আগে কী হয়, সবার আগে কিন্তু এই প্যারামিটারগুলোকে আমরা সেভ করি। আমরা যদি রেজিস্টার অ্যাভেলেবল থাকে রেজিস্টারের মধ্যে করি, আর যদি সেটা না থাকে তখন আমরা স্ট্যাকের মধ্যে সেভ করি। আচ্ছা, প্যারামিটার সেভ করার পর আমরা কী করি, আমরা রিটার্ন অ্যাড্রেসটা কিন্তু সেভ করি। এই ফাংশনটা যখন এক্সিকিউট কমপ্লিট হবে তখন যেই রিটার্ন অ্যাড্রেসে ব্যাক করবে সেইটার জন্য আমাকে রিটার্ন অ্যাড্রেসকে কিন্তু সেভ করতে হয়।
আচ্ছা, রিটার্ন অ্যাড্রেস সেভ করার পর আমরা কী করব, এই ফাংশনটা যেই লেভেলে লেখা আছে সেই লেভেলে গো টু করবো। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে একটা লেভেলের আন্ডারে কিন্তু আমার এই ফাংশনের যে লাইনগুলো সেগুলো থাকবে মেশিন লেভেলে। সো এইখানে বেসিক্যালি ওইখানে গো টু হবে, ওই জায়গাতে গো টু হবে, ওই লেভেলে গো টু হয়ে দেন ফাংশনের যে কাজগুলো স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। লোকাল ভেরিয়েবলগুলো তো জানেন যে স্ট্যাকের মধ্যে থাকে। সো আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এইখানে যাওয়ার পর ওই কাজগুলো হবে, ওখানকার স্টেটমেন্ট যা যা করতে বলছে সেই কাজগুলো হবে। দেন হওয়ার পর একসময় তো ফাংশনের এক্সিকিউশনটা কমপ্লিট, তাকে তো ব্যাক করতে হবে। সে কোথায় ব্যাক করবে, সে হলো এই যে এইখানে যেই অ্যাড্রেসটা স্টোর করে রাখছিল সেইখানে সে কিন্তু আবার ব্যাক করে চলে আসবে। সে যখন রিটার্ন করবে কিন্তু আবার এই যে যেইখানে সেটাকে স্টোর করে রাখছিল সেই জায়গায় সে কিন্তু ব্যাক করে চলে আসবে। এই জন্যই হলো রিটার্ন অ্যাড্রেসটা সেভ করা কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে ফাংশনটা এক্সিকিউট শেষ হওয়ার পর আমার ওই আবার আগেকার জায়গায় সে চলে আসতে পারে। আচ্ছা, তো এটা ছিল একটা খুবই জেনারেলাইজড ওয়েতে, আমি খুবই সিম্পলিফাইড ওয়েতে বলছি যে একটা ফাংশন কীভাবে কল হয়। তো দেখেন, কম্পাইলার কিন্তু আলটিমেটলি এই যে মেম্বার ফাংশনটাকেও ও কিন্তু গ্লোবাল জেনেরিক ফাংশন বানায় ফেলছে। এখন বানানোর সুবিধাটা হলো যে একটা নর্মাল ফাংশন যেভাবে কল হয়, কম্পাইলার কিন্তু এখন এই যে ক্লাসের মেম্বার ফাংশন তাকে কিন্তু সেম ওয়েতেই কল করতে পারে। তাকে কিন্তু আলাদা করে এখন আর কোনো হেডেক নিতে হবে না যে এটা কি একটা মেম্বার ফাংশন ছিল নাকি এটা অন্য কোনো ফাংশন ছিল, এরকম কিন্তু কোনো কমপ্লেক্সিটিতে তাকে যাইতে হবে না। সে একটা নর্মাল ফাংশন কল কীভাবে করতে হয় আমার মেশিন যদি সেটা জানে, সে কিন্তু এখন এই ফাংশনটাকেও নর্মালি সে কল করতে পারবে। ঠিক আছে, সেজন্য কম্পাইলার যেটা করে যে আমার যত রকম মেম্বার ফাংশন আছে সব রকম মেম্বার ফাংশনকে সে এরকম একটা গ্লোবাল জেনেরিক ফাংশন বানায় ফেলে, যেটা আমি এখানে মাত্র দেখাইলাম। আর এটার সুবিধাটা এটাই হলো যে মেশিনকে হইলো আলাদা করে কোনো ডিস্টিংগুইশ করার দরকার নাই যে এটা কি মেম্বার ফাংশন ছিল নাকি অন্য কোনো ফাংশন ছিল। সে নর্মাল ফাংশন যেভাবে কল করে সেমভাবেই সে এগুলাকেও সে এখন কল করবে। আচ্ছা, তো এটা গেল এইটু পোর্শনটা। এখন দেখেন আপনি এই যে যেটা সোর্স কোডে হলো অ্যাকচুয়ালি যে আমার ইয়াটা লিখছিলেন, আপনি যখন এইখানে এই মেম্বার ফাংশনকে যখন কল করবেন, এই ক্লাসের যখন মেম্বার ফাংশনকে কল করবেন, সবার আগে কী করবেন, এই ক্লাসের একটা অবজেক্ট বানাবেন। দেন ওই অবজেক্ট ডট লিখে ইজ ইন প্রোবেশন এই ফাংশনটা কল করবেন, করে হলো এখানে প্যারামিটারগুলোকে দিবেন। এটা হলো নর্মাল প্রসিডিউর। অর্থাৎ আমি এখানে ওই জিনিসটা দেখাইছি। দেখেন এখানে আমার একটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। দেন অবজেক্ট ক্রিয়েট করার পর আপনি যেটা করছেন ওই অবজেক্টের থ্রুতে আপনি ওই ফাংশনটাকে কল করছেন। এটা হলো সোর্স কোডে যেটা লেখা থাকবে সেটা। ঠিক আছে, এখন আমি যে বললাম যে সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজ পার করার পর কম্পাইলার তো এখন এই ফাংশনটাকে চেঞ্জ করে গ্লোবাল জেনেরিক ফাংশন বানায় ফেলছে। তাহলে বুঝতেই পারতেছেন যে একটা ফাংশনকে আমরা কিভাবে কল করি, একটা জেনেরিক ফাংশনকে গ্লোবাল ফাংশনকে যেভাবে কল করি আমাকে কিন্তু ওইভাবেই এই ফাংশনটাকে কল করতে হবে। তাহলে কম্পাইলার এখন যেটা করবে, এই যে এই লাইনটা আপনাদের যে এই লাইনটা যেটা লিখছিলেন, আপনার কোডে যেটা লিখছিলেন সেটাকেও সে কিন্তু চেঞ্জ করবে। সেই লাইনটাকেও সে চেঞ্জ করে একটা গ্লোবাল ফাংশন যেভাবে কল হয়, নর্মালি একটা গ্লোবাল ফাংশন যেভাবে কল হয় সেই কলের লাইনটা সে এখন লিখবে। দেখেন একটা গ্লোবাল ফাংশনকে আমরা কীভাবে কল করি, আমরা ডিরেক্টলি ওর ফাংশনের নামটা লিখি, দেন প্যারামিটারগুলোকে পার করি। এরপরে যদি রিটার্ন টাইপ থাকে তাহলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করি, আর না হলে কি জাস্ট ওটাই রাখি। তাহলে দেখেন কম্পাইলার যেটা করবে, আপনার এই লাইনটাকে চেঞ্জ করে এরকম একটা লাইন আনবে। এই লাইনে দেখেন শুরুতেই কিন্তু ফাংশনের নামটা আছে, এবার কিন্তু কোনো অবজেক্ট ডট ফাংশনের নাম নাই, তাই না? কারণ কি এটা তো এখন একটা গ্লোবাল ফাংশন হয়ে গেছে, একটা গ্লোবাল জেনেরিক ফাংশন হয়ে গেছে। সো আমার কিন্তু এখন ডিরেক্টলি ওই ফাংশনের নাম দিয়ে কল করতেছে। দেন প্যারামিটার আকারে কাকে কাকে পাঠাচ্ছে, আপনার যদি মনে থাকে যে রিরাইট করার পরে সবার প্রথম প্যারামিটার হিসেবে যাচ্ছে হলো আমার স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা, সেই অবজেক্টটা যাচ্ছে। সেজন্য দেখেন আমরা এখানে ওই স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা ছিল স্টুডেন্টে সেটাকে পার করতেছি, আর সাথে সাথে আমার যেটা নর্মাল যেটা প্যারামিটার ছিল থ্রেশহোল্ড সেটাকেও আমরা পার করছি। তাহলে এখানে দেখেন আমরা ওই দুইটা জিনিসই পার করছি। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, কম্পাইলার তাহলে দেখেন দুইখানে চেঞ্জ করতেছে। একটা হলো আমার যত রকম মেম্বার ফাংশন আছে সেই মেম্বার ফাংশনগুলোকে তো সে এরকম একটা গ্লোবাল জেনেরিক ফাংশন বানায় ফেলবে, এইখানে একটা চেঞ্জ করতেছে। আরেকটা চেঞ্জ করতেছে হলো যতক্ষণে আপনি ওই ফাংশনটাকে কল করছেন কোডে, সবখানে হলো আপনার কোডের লাইনগুলোকে রিরাইট করে সে এইভাবে এরকম একটা রিপ্রেজেন্টেশন আনবে, অর্থাৎ এরকম সে একটা জিনিস লিখবে। যেহেতু আমার ওই ফাংশনটা এখন গ্লোবাল জেনেরিক ফাংশন হয়ে গেছে সেজন্য এই কাজটা করবে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন দেখব যে ইনহেরিটেন্সের জিনিসগুলো কিভাবে কম্পাইলার হ্যান্ডেল করে। যেমন দেখেন এখানে আমার দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে পার্সন ক্লাস আর একটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। দেন এই স্টুডেন্ট ক্লাসটা ইনহেরিট করছে হচ্ছে পার্সন ক্লাসকে।
তো আপনারা হয়তো অলরেডি জানেন যে একটা জিনিস যখন ইনহেরিট করে তখন কি আমার বেস ক্লাস মানে হচ্ছে যাকে ইনহেরিট করতেছে, এখানে হচ্ছে পার্সনটা বেস ক্লাস আর স্টুডেন্টটা হচ্ছে সাব ক্লাস। তো বেস ক্লাসের যে প্রপার্টিগুলা যেগুলো হলো পাবলিক প্রপার্টি আর একটা ছিল প্রোটেক্টেড প্রপার্টি, ওগুলো কিন্তু আমার ইনহেরিটেড ক্লাসের কাছে চলে আসে। সো এখানে যখন আমরা করতেছি মানে এখানে স্টুডেন্ট ক্লাসের যখন আমরা অবজেক্ট বানাচ্ছি তখন কি হচ্ছে যে পার্সন ক্লাসের যেগুলো পাবলিক অ্যাট্রিবিউট আছে আর যেগুলো প্রোটেক্টেড অ্যাট্রিবিউট আছে সেগুলো কিন্তু আমরা স্টুডেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু তাদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে। সো আমি যদি এরকম একটা কাজ করি, মনে করেন আমার পার্সন ক্লাসের অবজেক্টটা হচ্ছে পি থেকে আমি যদি পি ডট গেট নেম, এই গেট নেম ফাংশনটা যদি কল করি, তাহলে এটা কোন ফাংশনটা কল হবে বুঝতে পারতেছেন, এই গেট নেম ফাংশনটা কল হবে। আচ্ছা, পি ডট গেট ডেসক্রিপশন এটা যদি আমি কল করি, এখানে কোনটা কল হবে, এই পার্সনের যে গেট ডেসক্রিপশন সেটা কল হবে। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন এই যে স্টুডেন্ট ক্লাসের কথাই যে গেট ডেসক্রিপশন ফাংশনটা নাই, এই ফাংশনটা নাই আপাতত। মনে করেন স্টুডেন্ট ক্লাসের মধ্যে গেট ডিপার্টমেন্ট আছে আর গেট স্টুডেন্ট আইডি আছে। আচ্ছা, আমি স্টুডেন্ট ক্লাস থেকে আমি যদি গেট ডিপার্টমেন্ট ফাংশনটা কল করি, তখন কোনটা কল হবে, স্টুডেন্টের যে গেট ডিপার্টমেন্ট সেটা কল হবে। আচ্ছা, স্টুডেন্টের মধ্যে কারেন্টলি দেখেন কোনো গেট ডিসক্রিপশন নাই, আমি এটা কেটে দিছি। তাহলে বাট আমি যদি স্টুডেন্ট থেকে গেট ডেসক্রিপশনকে কিন্তু আমি স্টিল কল করতে পারবো। এই যে গেট ডেসক্রিপশন এটাকে কিন্তু আমি কল করতে পারবো। এটাকে কেন কল করতে পারতেছি, কারণ কি গেট ডেসক্রিপশন ফাংশনটা আমার বেস ক্লাসে ছিল, আর এই ফাংশনটা যদি পাবলিক ফাংশন হয় বুঝতে পারতেছেন যে এটা আমার ওই সাব ক্লাসের মধ্যে চলে আসবে, যেহেতু তাদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে সেজন্য এটা অলরেডি চলে আসবে। তো আমার এখানে যদিও স্টুডেন্ট ক্লাসের মধ্যে গেট ডেসক্রিপশনটা লেখা নাই, তবুও কিন্তু আমি এই গেট ডেসক্রিপশনের ফাংশনটাকে কল করতে পারবো। আর এটাকে যদি কল করি তখন কিন্তু আলটিমেটলি আমার যেটা হবে, এই যে এইটার গেট ডেসক্রিপশনটা কল হবে, অর্থাৎ বেস ক্লাস বা পার্সনের যে গেট ডেসক্রিপশন সেটা কল হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি স্টুডেন্টের মধ্যেও গেট ডেসক্রিপশনটা আসে তখন কি হবে, স্টুডেন্টের মধ্যে যখন গেট ডেসক্রিপশনটা আসে, এখন যদি আমি গেট ডেসক্রিপশন ফাংশনের কল দিই, এবার কিন্তু স্টুডেন্টের মধ্যেকার যে গেট ডেসক্রিপশন সেটা কল হবে। অ্যান্ড এই প্রপার্টিটাকে আমরা কি বলি, এই যে মেথডটা, এই মেথডটাকে বলা হয় ওভার রিডেন মেথড। অর্থাৎ আমরা যেটা করছি, আমরা প্যারেন্টের বা পার্সনের যেই জিনিসটা ইনহেরিট হয়ে আসছে সেইটাকে আমরা চাচ্ছি না, রেদার দেন আমরা আমাদের নিজের ইমপ্লিমেন্টেশনটা চাচ্ছি। অর্থাৎ আমরা প্যারেন্টের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাকে আমরা ওভাররাইড করতেছি, সেই ফাংশনটাকে ওভাররাইড করে আমরা নিজেদের একটা ইমপ্লিমেন্টেশন দিচ্ছি। এটাকে বলা হয়তো ফাংশন ওভাররাইডিং। ওপিতে এই জিনিসটাকে বলা হয়তো ফাংশন ওভাররাইডিং, তাই না? আর ওভাররাইডিংয়ের শর্ত কী ছিল, যে আমাকে কিন্তু ফাংশনের নামটা সেম হইতে হবে, প্যারেন্টের নাম আর প্যারেন্টের ফাংশনের নাম আর ওকে যে ওভাররাইড করতেছে বা চাইল্ডের যে ফাংশনের নাম তাদের কিন্তু সেম হইতে হবে। তো তাহলে এখন আমাদের যখন এই ওভার রিডেন একটা ফাংশন থাকবে, তখন যদি আমি কল করি স্টুডেন্ট থেকে, তখন কিন্তু আমি এই স্টুডেন্টের যে গেট ডেসক্রিপশন সেটাকে পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু স্টুডেন্ট থেকে গেট নেম ফাংশনটাকে কিন্তু কল করতে পারবো আগেকার মতো। দেখেন গেট নেম ফাংশনটা কিন্তু স্টুডেন্টের মধ্যে নাই, এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে পার্সনের মধ্যে। যেহেতু ইনহেরিট করছে তাহলে স্টুডেন্ট থেকে কিন্তু আমরা গেট নেমকে কল করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এরকম একটা কাজ করতে পারি ওপিতে, অর্থাৎ আমার যে বেস ক্লাসের অবজেক্ট, বেস ক্লাস হিসেবে ছিল পার্সনের অবজেক্টের মধ্যে আমরা কিন্তু স্টুডেন্ট ক্লাসের অবজেক্টকে অ্যাসাইন করতে পারি, এরকম কিন্তু লাইন লেখা যায় ওপিতে। তো এখন অ্যাসাইন করার ফলে যেটা হবে, এবার যদি আমি নর্মালি আবার চিন্তা করেন, এবার যদি আমি গেট নেম ফাংশনটা কল করি, কি হবে, পার্সনের যে গেট নেম সেটা কল হবে, রাইট? পার্সনের গেট নেম সেটা কল হবে। আচ্ছা, আমি যদি এবার যদি লিখি পি ডট গেট ডেসক্রিপশন, এবার কোনটা কল হবে, এবার কি সেটা পার্সনের গেট ডেসক্রিপশন কল হবে নাকি সেটা স্টুডেন্টের গেট ডেসক্রিপশন কল হবে? এটা হয়তো বুঝতে পারতেছেন, এবার কিন্তু স্টুডেন্টের গেট ডেসক্রিপশনটা কল হবে। ঠিক আছে, এবার কিন্তু স্টুডেন্টের গেট ডেসক্রিপশনটা কল হবে, তো এবার কিন্তু পার্সনের গেট ডেসক্রিপশনটা কল হবে না। তো দেখে মনে হচ্ছে এটা একটা পার্সনের অবজেক্ট, বাট যেহেতু আমরা এই সাব ক্লাসের অবজেক্টকে আমরা অ্যাসাইন করছি পার্সনের মধ্যে, তখন কিন্তু আমার যে গেট ডেসক্রিপশনটা কল হবে এটা কিন্তু পার্সনের যে স্টুডেন্টের যে গেট ডেসক্রিপশন সেইটা। ঠিক আছে, তার মানে হলো এই গেট ডেসক্রিপশনটা কিন্তু এবার কল হবে, এবার কিন্তু পার্সনের গেট ডেসক্রিপশনটা কল হবে না।
তো এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবে। তো এখন আমরা দেখব যে এই যে কাজগুলো হইলো, এই কাজগুলো কম্পাইলার বেসিক্যালি কীভাবে হ্যান্ডেল করে। যে আমার শুরুতে তো পি ডট গেট ডেসক্রিপশন লিখলে আমার এইটা কল হচ্ছিল, বাট যখন আমরা এখন একটা অ্যাসাইনমেন্ট করলাম, এবার যখন গেট ডেসক্রিপশন লিখতেছি, কল করতেছি, তখন আবার স্টুডেন্টটা কল হচ্ছে বা সাব ক্লাসেরটা কল হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করে, এখন আমরা ওই জিনিসটা একটু দেখব। কম্পাইলার এখানে যেটা করে, ও প্রত্যেকটা ক্লাসের আন্ডারে একটা করে ভার্চুয়াল পয়েন্টার আনে। যেমন এইখানে একটা আমি যদি লিখি ভার্চুয়াল পয়েন্টার, আমি ভি পয়েন্টার আকারে বললাম। তো যেই ক্লাসে ইনহেরিটেন্সের ইয়াগুলো হয়েছে, সেইখানে ও ভার্চুয়াল পয়েন্টার নামের একটা পয়েন্টার ভেরিয়েবল আনে। তাহলে এইখানেও ভার্চুয়াল পয়েন্টার আনলাম, এইখানেও আমার করসপন্ডিং একটা ভার্চুয়াল পয়েন্টার ক্রিয়েট হবে। আচ্ছা, এই ভার্চুয়াল পয়েন্টারগুলো বেসিক্যালি পয়েন্ট করে থাকে হচ্ছে ভার্চুয়াল টেবিলে। সো এই ভার্চুয়াল পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে একটা ভার্চুয়াল টেবিল, আমি এখানে লিখলাম এটাকে ভি টেবিল। এই ভার্চুয়াল পয়েন্টারটাও পয়েন্ট করে থাকবে একটা ভার্চুয়াল টেবিলে, সেটার নামও আমি এখানে লিখলাম ভি টেবিল। আচ্ছা, ভার্চুয়াল টেবিলে বেসিক্যালি যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে এই যে এই ফাংশনগুলোর আমার নাম থাকবে, অর্থাৎ আমার যেই ফাংশনগুলো ওভাররাইট হয়েছে সেগুলোর করসপন্ডিং নামগুলো আমার থাকবে হচ্ছে ভার্চুয়াল টেবিলে। সো আপনাদের রিডিং ম্যাটেরিয়ালসের সাথে কনসিস্টেন্ট রাখার জন্য ওখানে আর কি ভার্চুয়াল টেবিলের আন্ডারে সবগুলো ফাংশন দেখানো হয়েছে। সো আমি আর কি ওইটাই রাখবো এখানে। বাট আমি একটা জিনিস ক্লিয়ার করি, ভার্চুয়াল টেবিলে নর্মালি থাকে হলো শুধুমাত্র ভার্চুয়াল ফাংশনগুলো, অর্থাৎ যেই ফাংশনগুলো ওভাররাইড হয়েছে শুধু সেই ফাংশনের অ্যাড্রেসগুলো থাকে। সো আমি এখানে রিডিং ম্যাটেরিয়ালসে যেভাবে বলা আছে, আমি জাস্ট ওইটাই কনসিস্টেন্ট থাকার জন্য আমি ওই জিনিসগুলো একটু বলি। ওখানে ভার্চুয়াল টেবিলের আন্ডারে সবগুলা ফাংশনকেই দেখানো হয়েছে, সো আমিও এখানে সবগুলো ফাংশনই লিখব। সো জিনিসটা অনেকটা এরকম যে এখানে দেখেন আমার পার্সন ক্লাসের আন্ডারে কী কী ফাংশন আছে, একটা আছে গেট নেম, আরেকটা আছে গেট ডেসক্রিপশন। তাহলে এইখানে থাকবে হচ্ছে গেট নেম, আর এখানে থাকবে হচ্ছে গেট ডেসক্রিপশন। এই দুইটা আমার এটার পার্সনের আন্ডারে থাকবে। আর আবার এখানে ইয়াতে আছে স্টুডেন্ট ক্লাসের আন্ডারে আছে হচ্ছে গেট ডিপার্টমেন্ট, আর এখানে আছে গেট ডেসক্রিপশন। তাহলে এইখানেও হলো ওই দুইটা জিনিস থাকবে, গেট ডিপার্টমেন্ট আর গেট ডেসক্রিপশন থাকবে। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসের যে ভার্চুয়াল টেবিল সেখানে আরও কয়েকটা জিনিস থাকবে। যেমন দেখেন, আমি বলেছিলাম যে স্টুডেন্ট ক্লাস কিন্তু বেসিক্যালি ইনহেরিট করতেছে পার্সন ক্লাসকে। সো পার্সন ক্লাসের যেগুলো পাবলিক আর প্রোটেক্টেড মেম্বার ফাংশন, সেগুলোও কিন্তু আমার স্টুডেন্ট ক্লাসের যে ফাংশন বা স্টুডেন্ট ক্লাস সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই যে ভি টেবিল, এটার আন্ডারে কিন্তু সেই ফাংশনগুলোও থাকবে। তাহলে গেট ডিপার্টমেন্ট, গেট ডেসক্রিপশন এগুলো তো থাকবেই। আচ্ছা, গেট স্টুডেন্ট আইডি এটাও থাকবে, এটা নর্মালি স্টুডেন্ট ক্লাসে যেহেতু ছিল সেটাও থাকবে। গেট স্টুডেন্ট আইডি, আমি এইচটিডি আইডি লিখলাম, এটাও থাকবে। এই কটা তো থাকবেই। এক্সট্রা করে যেগুলা জিনিস ইনহেরিট হয়েছে, এখানে দেখেন ইনহেরিট কী হয়েছে, গেট নেমটা হয়েছে, তাহলে এখানে গেট নেমটাও থাকবে। এখানে আমার গেট নেম ফাংশনটাও থাকবে। তাহলে স্টুডেন্ট ক্লাসের যে ভি টেবিল সেখানে কিন্তু আমার এইখানে টোটাল এই 4টা ফাংশন থাকবে, আর পার্সনের এখানে জাস্ট 2টা ফাংশন ছিল, সেই 2টা ফাংশন এই ভি টেবিলের মধ্যে থাকবে। তাহলে পার্সনের যে ভার্চুয়াল পয়েন্টার, যেই ভার্চুয়াল পয়েন্টারটা কম্পাইলার ইন্ট্রোডিউস করলো সেটা পয়েন্ট করে থাকতেছিল এই ভি টেবিলে, আর স্টুডেন্ট ক্লাসের যে ভার্চুয়াল পয়েন্টার সেটা পয়েন্ট করে থাকবে হলো এইখানকার যে ভি টেবিল সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু বলি, এই যে ভি টেবিলে যেগুলো দেখতেছেন গেট নেম, গেট ডেসক্রিপশন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি লোকেশনটা থাকে, অর্থাৎ গেট নেম ফাংশনটা যেইখানে লেখা আছে সেই মেমোরি লোকেশনটার অ্যাড্রেসটা থাকে, বা এটা পয়েন্ট করে থাকে হলো সেইখানে। অর্থাৎ এখানে বেসিক্যালি ফাংশনের পয়েন্টারগুলো থাকে, অর্থাৎ এইখানে এই জিনিসগুলো পয়েন্ট করে থাকে হলো ওই ফাংশন যেখানে ইমপ্লিমেন্টেড আছে সেইখানে। ঠিক আছে, ওই জিনিসটা থাকে। কথার কথা আমি একটু জাস্ট বলি যে গেট নেম ফাংশনটা হয়তো 1000 মেমোরি অ্যাড্রেসে ইমপ্লিমেন্টেড আছে, অর্থাৎ 1000 মেমোরি অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেসে আমার এই গেট নেম ফাংশনের যে ইমপ্লিমেন্টেশন সেগুলো আছে। তাহলে এই গেট নেম ফাংশনটা কিন্তু পয়েন্ট করে থাকবে ওই 1000 মেমোরি অ্যাড্রেসকে। সিমিলারলি গেট ডেসক্রিপশনও কিন্তু পয়েন্ট করে থাকবে হচ্ছে ওই ফাংশনটা যেখানে লেখা আছে সেই করসপন্ডিং মেমোরি অ্যাড্রেসে। সো বাকিগুলোর ক্ষেত্রেও সেম কথা, এখানকার যতগুলো ফাংশন দেখতেছেন এই প্রত্যেকটা ফাংশনই হলো তার করসপন্ডিং যে মেমোরি লোকেশন সেইখানে পয়েন্ট করে থাকবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানকার যে গেট নেম, এই গেট নেমটা তো বেসিক্যালি ছিল আমার
পার্সনের যে গেট নেম সেটা, অর্থাৎ সেটার যদি মেমরি লোকেশন 1000 থাকে 1000ই কিন্তু পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসেও দেখেন একটা কিন্তু গেট নেম আসছে, এই গেট নেমটা কিন্তু পার্সনের যে গেট নেম তারা কিন্তু একই গেট নেম, রাইট, একই ফাংশন ইনহেরিট করে যেহেতু আসছে, তাহলে এই গেট নেমটাও কিন্তু একই জায়গায় পয়েন্ট করে থাকবে, অর্থাৎ ওটা যদি 1000-এ পয়েন্ট করে থাকে এইটাও কিন্তু সেম লোকেশনই পয়েন্ট করে থাকবে, সেম ফাংশনের মধ্যেই পয়েন্ট করে থাকবে, কারণ কি তারা কিন্তু একই ফাংশন। আচ্ছা, সিমিলারলি গেট ডেসক্রিপশন এটা কার গেট ডেসক্রিপশন, এটা কিন্তু পার্সনের যে গেট ডেসক্রিপশন সেটা, তাহলে এইটা হলো মেমোরির একটা লোকেশনে পয়েন্ট করে থাকবে। আর এখানকার যে গেট ডেসক্রিপশন এইটা কিন্তু আলাদা গেট ডেসক্রিপশন, অর্থাৎ এই গেট ডেসক্রিপশনটা কিন্তু স্টুডেন্টের গেট ডেসক্রিপশন, ঠিক আছে, এই দুটো কিন্তু সেম না, পার্সনের গেট ডেসক্রিপশন আর স্টুডেন্টের গেট ডেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা, তাই না, যেহেতু ওভাররাইড হয়েছে। সো এইটাতে তাহলে এইটা কিন্তু আবার ডিফাইন্ড একটা লোকেশনের মধ্যে পয়েন্ট করে থাকবে, যেই লোকেশনের মধ্যে আমার এই যে এইটার করসপন্ডিং কোডটা আছে, মেশিন কোডটা আছে, সেইখানে কিন্তু সে পয়েন্ট করে থাকবে। তাহলে এইখানকার যে গেট ডেসক্রিপশন আর এখানকার যে গেট ডেসক্রিপশন দুইটা কিন্তু আলাদাখানে পয়েন্ট করে থাকবে, পার্সন আর স্টুডেন্টের। বাট গেট নেমটা যেহেতু একই, অর্থাৎ পার্সনের গেট নেম আর স্টুডেন্টের গেট নেম যেহেতু সেম, পার্সনের গেট নেমই, সেজন্য তারা কিন্তু আবার সেমখানে পয়েন্ট করে থাকবে। সিমিলারলি গেট স্টুডেন্ট আইডি এটা এখানে পয়েন্ট করে থাকবে, এই যে এই গেট স্টুডেন্ট আইডি এটা হলো ওই স্টুডেন্ট আইডির করসপন্ডিং যে লোকেশন সেখানে পয়েন্ট করে থাকবে, আর গেট ডিপার্টমেন্ট যেখানে লেখা হচ্ছে সেখানে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই যে কম্পাইলার যেভাবে কাজ করে সেইখানে যদি একটু আসি, মানে সেইখানে কিভাবে কাজ করে সেটা দেখেন অনেকটা এইভাবে, যে আপনি যখন এই যে এরকম p.getName এরকম একটা লাইন লিখছেন, ও যেটা করবে, ও ভার্চুয়াল পয়েন্টারের থ্রুতে ভার্চুয়াল টেবিলে যাবে, ভার্চুয়াল টেবিলে গিয়ে এই লুক আপটা করবে যে গেট নেমটা কোথায় ইমপ্লিমেন্টেড আছে, দেন সে এই টেবিল থেকে ওইখানে চলে যাবে, টেবিল থেকে ওখানে চলে গিয়ে দেন ওইখানকার যে ইয়াগুলো আছে অর্থাৎ গোটু করে ওখানকার যে করসপন্ডিং বডিটা আছে আমার গেট নেম ফাংশনে সেটা সে এক্সিকিউট করবে, ঠিক আছে। তার মানে দেখেন এই কাজগুলো অর্থাৎ ভার্চুয়াল পয়েন্টের থ্রুতে আমার এই কাজগুলো হবে। স্টুডেন্টের যে গেট ডিপার্টমেন্ট ফাংশনটা যখন কল হবে কি হবে, আমার ভার্চুয়াল পয়েন্টের থ্রুতে ভার্চুয়াল টেবিলে আসবে, অ্যান্ড ভার্চুয়াল টেবিলের যে আমার স্টুডেন্ট ডিপার্টমেন্ট গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট এই ফাংশনটার যেই লোকেশনে আমার পয়েন্ট করেছিল সেই লোকেশনে ডিরেক্ট গোটু করবে। তাহলে এইখানে ভার্চুয়াল টেবিলে আসার পর এইখান থেকে ডিরেক্ট গোটু হবে ওই গেট ডিপার্টমেন্ট, বা সরি এখানে গেট ডিপার্টমেন্ট, তো তাহলে গেট ডিপার্টমেন্ট হচ্ছে এই যে গেট ডিপার্টমেন্ট সেইখানে সে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে, গেট ডিপার্টমেন্টটা যেখানে লেখা আছে সেখানে সে পয়েন্ট করে থাকবে। আচ্ছা, এখন হোয়াট অ্যাবাউট গেট ডেসক্রিপশন, দেখেন যখন আমি ডিরেক্টলি যে এস ডট গেট ডেসক্রিপশনটা লিখছি তখন কি হবে, এগেইন স্টুডেন্ট ক্লাসের যে ভার্চুয়াল পয়েন্টার অর্থাৎ এস এর মধ্যে কিন্তু এখন ভার্চুয়াল পয়েন্টার নামে একটা ফিল্ড আছে, সেই ভার্চুয়াল পয়েন্টারটা ভার্চুয়াল টেবিলকে পয়েন্ট করে থাকে, তাহলে সে ওই পয়েন্টারের থ্রুতে ভার্চুয়াল টেবিলের কাছে যাবে, ভার্চুয়াল টেবিলের কাছে গিয়ে সে গেট ডেসক্রিপশন ফাংশনটাকে করবে, লুক আপ করবে, দেন এইটার যে ইমপ্লিমেন্টেশন যেখানে আছে সেইখানে সে চলে যাবে, ঠিক আছে। তো এটা তো নর্মাল, এটা নর্মালিভাবে হয়। বাট আমি যখন এই যে এই লাইনটা লিখলাম p=s, এরপর আমি যদি p.getDescription করি, এখন কিন্তু প্যারেন্টের গেট ডেসক্রিপশনটা আর কল হবে না, বা পার্সনের গেট ডেসক্রিপশনটা আর কল হবে না, হবে কিন্তু তার সাব ক্লাস বা স্টুডেন্টের যে গেট ডেসক্রিপশন সেটা কিন্তু কল হবে। তাহলে এইটা কীভাবে হ্যান্ডেল হচ্ছে দেখেন, যখন আমরা এই যে এই লাইনটা লিখলাম p=s, এই লাইনটা যখন আমি লিখলাম, এই লাইনটা আমি যখন লিখলাম, এরপরে আমি যদি গেট ডেসক্রিপশন ফাংশনটাকে কল করি তখন কি হবে দেখেন, p=s যখন লিখলেন তখন এস অবজেক্টের মধ্যে যে ভার্চুয়াল পয়েন্টারটা ছিল, তাই না, এই কম্পাইলার তো ইন্ট্রোডিউস করছে ভার্চুয়াল পয়েন্টার, ওই ভার্চুয়াল পয়েন্টারটা কিন্তু পি এর কাছে এখন আসবে। মানে জিনিসটা অনেকটা এরকম যে এস এর ভার্চুয়াল পয়েন্টারটা যেখানে পয়েন্ট করতো যেই ভার্চুয়াল টেবিলে, পি এর ভার্চুয়াল পয়েন্টারটাও একইখানে পয়েন্ট করবে, একই ইয়াতেই পয়েন্ট করবে। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, এই যে পি এর ভার্চুয়াল পয়েন্টারটা আগে পয়েন্ট করতেছিল এই ভি টেবিলে, এখন সেটা চেঞ্জ হয়ে, এখন সেই জিনিসটা চেঞ্জ হয়ে কোথায় পয়েন্ট করবে, সেটা পয়েন্ট করবে কিন্তু এখন এইটা এখন পয়েন্ট করবে কিন্তু আমার এই যে এসের যে ভি টেবিল তাকে কিন্তু পয়েন্ট করবে, অর্থাৎ এই যে এইখানকার যে ভি টেবিল তাকে কিন্তু পয়েন্ট করবে, এই যে এই পয়েন্টিংয়ের কাছে। তাহলে ভার্চুয়াল পয়েন্ট যখন আমরা p=s করতেছি তখন কিন্তু আমার এই ভার্চুয়াল পয়েন্টারটা পি এর থেকে চেঞ্জ হয়ে এখন ওই এসের যে ভি টেবিল সেখানে পয়েন্ট করতেছে, ঠিক আছে। এসের ভি পয়েন্টারটা যেখানে পয়েন্ট করেছিল ওই সেম জায়গাতেই এখন পি এর ভি পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে। আচ্ছা, এখন আমি যখন এই যে গেট ডেসক্রিপশনটা কল করলাম তখন তাহলে কার গেট ডেসক্রিপশনটা কল হবে, তখন দেখেন এই যে পি ক্লাসের এখন ভার্চুয়াল পয়েন্টারটা পয়েন্ট করে আসছে তো এই ভি টেবিলে পয়েন্ট করে আছে, তাহলে এইটার যে গেট ডেসক্রিপশন তার মানে কি স্টুডেন্টের যে গেট ডেসক্রিপশন সেটা কিন্তু কল হবে, ঠিক আছে। তাহলে দেখেন
আমরা যখন এই যে এরকম একটা লাইন লিখি p ইকুয়াল টু এস, তখন কি হয়, তখন বেসিক্যালি ভার্চুয়াল পয়েন্টারটা আমার পয়েন্ট করে হচ্ছে ওই আমার সাব ক্লাসের যে ভার্চুয়াল টেবিল সেখানে পয়েন্ট করে থাকে। এবং এই জন্যই আমরা যদিও পি এর অবজেক্ট ধরে গেট ডেসক্রিপশনকে কল করছি, অর্থাৎ প্যারেন্টের অবজেক্ট ধরে গেট ডেসক্রিপশনকে কল করছি, স্টিল কিন্তু আমার এক্সিকিউট হয় হলো সাব ক্লাসের যেটা গেট ডেসক্রিপশন বা সাব ক্লাসের যে ফাংশন ওভাররিডেন ফাংশন সেইটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন যে আমার তাহলে যখন এই যে এরকম কাজগুলো হয় তখন বেসিক্যালি কি হয়, এই যে পয়েন্টারটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই জিনিসের কিন্তু এই যে কাজটা হলো এটা কিন্তু রান টাইমের মধ্যে হয়। ঠিক আছে, রান টাইমে কিন্তু আমার এই কাজটা হয়, অর্থাৎ প্রোগ্রাম যখন রান হয়, দেখেন দুই ধরনের টাইম আছে, একটা হচ্ছে কম্পাইলেশন টাইম। কম্পাইলেশন টাইমটা হচ্ছে যখন একটা প্রোগ্রাম কম্পাইল হয়, কম্পাইল যখন সাকসেসফুলি কম্পাইল হয় এরপরে কিন্তু প্রোগ্রামটা রান হয়, তাহলে রানের আগে কিন্তু আমাকে আগে কম্পাইলেশনটা ফেজটা পার করতে হয়, এরপরে কিন্তু রান টাইম। তাহলে দেখেন কম্পাইলেশন ফেজটা পার করার পর রান টাইমে গিয়ে কিন্তু আমার এই যে এই ভার্চুয়াল পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ভার্চুয়াল পয়েন্টারটা চেঞ্জ হয়ে দেন হইলো আমার এই যে এই কাজটা হয়, অর্থাৎ এখানকার যে গেট ডেসক্রিপশন সেটা কল হয়। এই জন্য আপনারা হয়তো এই জিনিসটা ওপিতে শুনে আসার কথা যে আমাদের যখন আমরা কোনো ওভার রিডেন ফাংশন লিখি বা ভার্চুয়াল ফাংশন লিখি, আচ্ছা ওভার রিডেন ফাংশন আর ভার্চুয়াল ফাংশন কিন্তু একই জিনিস। সি প্লাস প্লাসে এটাকে ডিফাইন করা হয় ভার্চুয়াল ফাংশন, আর জাভাতে বলা হয় এটাকে ওভার রিডেন ফাংশন, জিনিসগুলো কাইন্ড অফ একই। তো যখন আমরা ভার্চুয়াল ফাংশনগুলো কল হয় তখন কিন্তু রান টাইমে কল হয়, এই কথাটা কিন্তু শোনার কথা ওপিতে, যে রান টাইমে তাহলে কীভাবে কল হচ্ছে, তখন বেসিক্যালি এই যে ভার্চুয়াল পয়েন্টারটা এখন চেঞ্জ হয়ে আমার সাব ক্লাসে ভার্চুয়াল টেবিলে পয়েন্ট করতেছে, অ্যান্ড ওই সাব ক্লাসে ভার্চুয়াল টেবিলে তো আমার ওই ভার্চুয়াল ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা তো আছে, দেন ওই যে আমার সাব ক্লাসের যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন সেটা আর কি কল হয়। ঠিক আছে, আচ্ছা এখন এইখান থেকে খুবই একটা নর্মাল কোশ্চেন একটা আসতে পারে, মানে আপনাদের মনে আসতে পারে যে আমরা এত কেন কাজ করলাম, যে আমাদের একটা ফাংশনকে তো কল করতে হবে, তাহলে একটা ফাংশন কল করার জন্য আমরা কেন এরকম ভার্চুয়াল পয়েন্টার আনলাম, কেন আর কি ভার্চুয়াল টেবিল আনলাম, দেন আর কি এতগুলো কাজ করতেছি। আচ্ছা, এটার মেইন রিজনই হলো কম্পাইলেশন টাইমে একটা অবজেক্টের টাইপ কি সেটা হলো কম্পাইলার বুঝতে পারে না। আমি আবার মনে করাই দিই, কম্পাইলেশন টাইমটা কিন্তু রান টাইমের আগের যে টাইম, অর্থাৎ যখন কম্পাইলারটা কাজ করে তখন এই সময় আমার কম্পাইলার বুঝতে পারে না এই যে পি, এই পি এর অ্যাকচুয়াল টাইপটা কি। দেখেন অবভিয়াসলি যখন আপনি পার্সন পি এটা লিখছেন তখন হয়তো কম্পাইলার বুঝতে পারছে আচ্ছা পিটা তো বেসিক্যালি পার্সনেরই একটা অবজেক্ট, তাহলে আমরা যখন পি এর কোনো কিছু কল করবো তখন পার্সন ক্লাসের যে জিনিসগুলো আছে সেগুলোকে কল করলেই তো হচ্ছে। বাট দেখেন আপনি কিন্তু ওই যে কোডের মধ্যে কোথাও না কোথাও এই লাইনটা লিখতে পারেন, অ্যান্ড এই লাইনটা যখন অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে এটা এক্সিকিউট হবে কিন্তু রান টাইমে, তাহলে কম্পাইলার যখন কম্পাইল করবে তখন কিন্তু সে জানে না যে পি এর সাথে পরবর্তীতে কিছু আবার হচ্ছে কিনা, যে পিতে পরবর্তীতে কোনো সাব ক্লাস অ্যাসাইন হচ্ছে কিনা। কারণ পিতে যদি সাব ক্লাস অ্যাসাইন হয় তখন কিন্তু আমি যদি পি এর গেট ডেসক্রিপশনটা কল করি তখন কিন্তু আমার এটা ভুল, তাই না? সেজন্য কম্পাইলার হলো এই যে ওভাররিডেন যেগুলো ফাংশন আছে বা ভার্চুয়াল ফাংশন আছে সেগুলোকে কিন্তু রান টাইমে এক্সিকিউট করে, অর্থাৎ এই যে এই কাজগুলো যে করে এগুলো কিন্তু রান টাইমে হয়। তাহলে রান টাইমে কীভাবে হচ্ছে, রান টাইমে হচ্ছে যে এই যে ভার্চুয়াল পয়েন্টারটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যায় রান টাইমে, অ্যান্ড চেঞ্জ হওয়ার পরেই কেবলমাত্র ওই যে আমার সাব ক্লাসের যে ফাংশন সেই ফাংশনটা কল হয়। তো এটা আরেকভাবে বোঝানো যায়, যেমন দেখেন আপনার কোডে যেহেতু বেস ক্লাসের মধ্যে একটা বেস ক্লাসের মধ্যে সাব ক্লাসকে অ্যাসাইন করা যায়, এই অ্যাসাইনমেন্টটা যেহেতু ভ্যালিড, ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টটা যেহেতু ভ্যালিড এইটার কারণেই আসলে আমার হলো এত কিছু করা লাগছে, এই যে ভার্চুয়াল পয়েন্টারগুলো আনা লাগছে, ভার্চুয়াল টেবিল আনা লাগছে। এই অ্যাসাইনমেন্টটা ইনকেস যদি ওপি সাপোর্ট না করতো তখন কিন্তু আমাদের এত ঝামেলা করার দরকার ছিল না, তখন আমরা ডিরেক্টলি মানে যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের টাইপটা তো আমরা কম্পাইলেশনটা আমি পেয়ে যাবো, তাই না? কারণ ডিক্লেয়ার করার সময় আপনারা যেমন এ বি এরকম নর্মাল ভেরিয়েবল যখন ছিল ওটার টাইপটা কি ইন্টিজার নাকি ফ্লোট এটা কিন্তু কম্পাইলেশনটা আমি পেয়ে যাইতেন, অর্থাৎ যখন আমরা পার্টস ট্রি বিল করতাম তখন কিন্তু পেয়ে যাইতাম, এটাও কিন্তু আমরা সিমিলারলি পেয়ে যাইতে পারতাম, মানে অবভিয়াসলি পাইতাম, কিন্তু যেহেতু এটা চেঞ্জ হয়ে যেতে পারে রান টাইমে সেজন্য হলো আমাদের এই যে এত কিছু করা লাগছে, ভার্চুয়াল পয়েন্টার আনা লাগছে, ভার্চুয়াল টেবিল আনা লাগছে। ঠিক আছে, তো আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন দেখেন ধরে নেন এই যে পার্সন পি, আমি এরকম একটা লাইন লিখছি পি ডট গেট ডেসক্রিপশন, এখানে আমি লিখলাম যে পার্সন পি, জাস্ট আমি ইনিশিয়ালাইজ করছি পার্সনটাকে। আচ্ছা এরপর দেখেন কম্পাইলার যখন কম্পাইলেশন করবে তখন তার কাছে পি হচ্ছে একটা নর্মাল পার্সনের অবজেক্ট, ঠিক আছে। এখন এই যে এইটার ভ্যালু কত এটা কিন্তু কম্পাইলেশন টাইমে কম্পাইলার বুঝবে না, এটা যখন এক্সিকিউট হবে জিনিসটা যখন সিপিইউর মধ্যে রান হবে
তখন আমার যেই ভ্যালুটা দিবে ওইটার বেসিসে কিন্তু আমরা এখানে দেখেন অ্যাসাইন করতেছি, অবজেক্টটাকে অ্যাসাইন করতেছি ওইটার বেসিসে। অর্থাৎ এইটার ভ্যালু যদি 0.5-এর বেশি হয় তখন আমার এই এসটা পির মধ্যে অ্যাসাইন হচ্ছে, আর যদি এটা না হয়, ইফটা যদি ট্রু না হয়, তখন কিন্তু আমার পিটা পি আকারেই থাকতেছে। তাহলে চিন্তা করেন, যদি আমার এই ম্যাথ ডট র্যান্ডম এটার ভ্যালু যদি 0.3 হয়, অর্থাৎ 0.5-এর কম, তখন কিন্তু সে আর ইফের মধ্যে ঢুকবে না। আচ্ছা, তখন ইফের মধ্যে না ঢুকে সে যদি পি ডট গেট ডেসক্রিপশন এটাকে কল করে, তখন এটা কার গেট ডেসক্রিপশনটা কল হবে? এটা কিন্তু আমার ওই যে পার্সন বা পি এর যে গেট ডেসক্রিপশন সেটা কিন্তু কল হবে, যেহেতু আমার ইফটা ট্রু হয় নাই, তাই না? তখন হলো আমার এখানে যেহেতু কোনো অ্যাসাইনমেন্ট হয়নি, তাহলে পি এর গেট ডেসক্রিপশনটা কল হবে। আচ্ছা, এখন যদি ম্যাথ ডট র্যান্ডমের ভ্যালু 0.7 আসে, তখন কিন্তু ইফটা এক্সিকিউট হবে, অ্যান্ড এই যে এসটা কিন্তু অ্যাসাইন হবে পি এর মধ্যে। আচ্ছা, এখন যখন আমি পি ডট গেট ডেসক্রিপশন করবো, এবার কিন্তু আমার এইটা আলটিমেটলি কল হবে হলো এস এর যে গেট ডেসক্রিপশন সেটা, ঠিক আছে? এস এর যে গেট ডেসক্রিপশন। এখন ওই যে আমি যেটা বলছিলাম, কম্পাইলেশন টাইমে কিন্তু ও বুঝবে, কম্পাইলারের কাছে নাই যে এটা রান হওয়ার সময় এটার ভ্যালু কত, ম্যাথ ডট র্যান্ডমের ভ্যালু কত, এটা কিন্তু কম্পাইলেশন টাইমে নাই, ও তো কিন্তু জানে না। তাহলে সেই জন্য ও আসলে ডিটারমাইন করতে পারবে না যে পি এর যে টাইপ, পি যে অবজেক্টটার টাইপ, এটা কি অ্যাকচুয়ালি পার্সন আকারেই থাকতেছে নাকি পরবর্তীতে অ্যাসাইন হচ্ছে, রান টাইমে গিয়ে আবার অ্যাসাইন হবে। সেজন্য এই কাজটা কিন্তু সে আগে থেকে মানে বুঝতে পারবে না। যে কখনো হইতে পারে যে হ্যাঁ পিটা পি আকারেই আছে যদি ইফটা ফলস হয়, আবার কখনো হইতে পারে যে না পিটা পির মধ্যে এসটা অ্যাসাইন হয়ে গেছে যদি আমার এই যে এই ইফটা ট্রু হয়ে যায়, ঠিক আছে? সেজন্য কম্পাইলার এই ডিসিশনগুলো কিন্তু তখন নেয় না, কম্পাইলেশন টাইমে নেয় না। সেজন্য দেখবেন যে সবসময় কথাটা বলা হয় যে একটা মেথড যখন ওভাররাইড হয়, এই ওভাররাইডের জিনিসটা কল হয় কিন্তু আমার রান টাইমে গিয়ে এই কাজগুলো হয়। তার মানে রান টাইমে গিয়ে আমার এই যে ভার্চুয়াল পয়েন্টারটা চেঞ্জ হয়ে যায়, মানে এই পি এর যে ভার্চুয়াল পয়েন্টার সেটা চেঞ্জ হয়ে এস এর যে ভি টেবিল সেটা পয়েন্ট করে থাকে, অ্যান্ড আমরা যখন ওই গেট ডেসক্রিপশন বা ওভার রিটার্ন ফাংশনটা কল করি, সেটা এস এর যে গেট ডেসক্রিপশন সেটা কিন্তু কল হয়, ঠিক আছে? তার মানে এই যে রান টাইমে যে চেঞ্জ হয়ে যাওয়ার জিনিসটা, এইটার কারণেই কিন্তু আমাদের তাহলে ভার্চুয়াল পয়েন্টার, ভার্চুয়াল টেবিল এই জিনিসগুলো আসে। তো ইনকেস যদি এরকম কখনো হইতো যে ওপি আমার এই অ্যাসাইনমেন্টটা সাপোর্ট করতেছে না, অর্থাৎ বেস ক্লাসের মধ্যে সাব ক্লাসের জিনিস অ্যাসাইনমেন্টটা সাপোর্ট করতেছে না, অর্থাৎ এই লাইনটা মনে করেন লেখা যায় না, তখন কিন্তু আমাদের এত কাহিনী করার কোনো দরকারই নেই। কারণ কি, তো আমরা কম্পাইল টাইমেই আমরা ইয়াটা জেনে যাচ্ছি যে এটার টাইপটা কি। এটা টাইপ যদি পার্সন হয়, অ্যান্ড পার্সন যেহেতু চেঞ্জ হইতে পারে না, টাইপটা যেহেতু কখনো চেঞ্জ হবে না, তখন তাহলে কিন্তু আমাদের আর এত কিছু করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? বাট যেহেতু এটা সাপোর্ট করে, এই লাইনটা সাপোর্ট করে, এইটার কারণেই হচ্ছে আমাদের এরকম একটা ভার্চুয়াল টেবিল আনা লাগবে, অ্যান্ড ভার্চুয়াল টেবিল আনে আমাকে এই জিনিসগুলো ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন যদি একবারে সব কিছু সামারাইজ করি, দেখেন সবার আগে কি হবে, তাহলে যখন একটা এরকম কাজগুলো হবে, দেখেন একটু আগেই আমি বলছিলাম যে সবার আগে যেটা হবে, একদম প্রথমে যেটা হবে, কম্পাইলার যত রকম মেম্বার ফাংশন আছে সবগুলো মেম্বার ফাংশনকে সে একটা গ্লোবাল জেনেরিক ফাংশন বানাবে। তাহলে এখানকার যে মেম্বার ফাংশন আছে, দেখেন কোনো রকম সে নিচ্ছে না, কোনো প্যারামিটার ইনপুট আকারে নিচ্ছে না, সবগুলোতে প্যারামিটার ফাঁকা। তাহলে ও সবার আগে যেটা করবে কম্পাইলার, ওটাকে একটা গ্লোবাল জেনেরিক ফাংশন এইভাবে বানাবে। তাহলে গ্লোবাল জেনেরিক ফাংশন যখন সে বানায়, তখন সে ওই ক্লাসের অবজেক্টগুলোকে সে কিন্তু পার করে দেয়, ঠিক আছে? তাহলে ওই ক্লাসের দেখেন এখানে অবজেক্টগুলোকে প্যারামিটার আকারে পার করে দিচ্ছে। যে এরপর যেটা বললাম যে ভার্চুয়াল পয়েন্টারগুলো পয়েন্ট করে থাকবে ভার্চুয়াল টেবিলে, তাহলে পার্সনের জন্য ভার্চুয়াল পয়েন্টার আসছে, মানে কম্পাইলার আনছে, এটাকে আনে ভার্চুয়াল টেবিল এখানে করছে, ঠিক আছে? মানে ভার্চুয়াল টেবিলে পয়েন্ট করে রাখছে। স্টুডেন্ট ক্লাসেও ভার্চুয়াল পয়েন্টারটা ভার্চুয়াল টেবিলে পয়েন্ট করে আসে। দেন আমি যেটা বলছিলাম, এই ভার্চুয়াল টেবিলগুলো কিন্তু তাদের ইমপ্লিমেন্টেশনে পয়েন্ট করে থাকবে, অর্থাৎ তাদের যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। তাহলে গেট নেম ফাংশনটা বেসিক্যালি পয়েন্ট করে থাকবে কোথায়, আমার এই যে অ্যাকচুয়াল যেখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেখানে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? তারপর গেট ডেসক্রিপশনটা, এটা হলো আমার পার্সনের যে গেট ডেসক্রিপশন। তাহলে দেখেন ওখানে আমার প্যারামিটার করে কিন্তু পার্সন গেছে, পার্সনের যে গেট ডেসক্রিপশন সেখানে পয়েন্ট করে আসে। তাহলে এটা পয়েন্ট করে আসে হলো আমার এইখানে। আচ্ছা, গেট নেম, স্টুডেন্ট ক্লাসের গেট নেম আর প্যারেন্ট ক্লাসের পার্সন ক্লাসের গেট নেম কিন্তু সেম, কারণ কি ইনহেরিটেড ছিল। তাহলে দেখেন এইটাও কিন্তু পয়েন্ট করে আসে আমার ওই যে সেম প্যারেন্ট পার্সন যেখানে পয়েন্ট করেছিল সেম জায়গাতেই, রাইট? ওখানে পয়েন্ট করে আসে। এবং দেখেন এখানকার যে ইয়াটা আছে, যে প্যারামিটারটা আছে, সেটা কিন্তু পার্সন ক্লাসেরই অবজেক্ট। তার মানে এইটার যে গেট নেম আর এইটার যে গেট নেম তারা কিন্তু সেমখানি পয়েন্ট করে থাকবে। আচ্ছা, গেট ডেসক্রিপশন, এই গেট ডেসক্রিপশনটা কিন্তু স্টুডেন্টের গেট ডেসক্রিপশন, তাহলে বুঝতে পারতেছেন এটা কিন্তু আলাদাখানে পয়েন্ট করে থাকবে। তাহলে স্টুডেন্টের গেট ডেসক্রিপশন আর পার্সনের যে গেট ডেসক্রিপশন তারা কিন্তু আলাদাখানে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এখানে জাস্ট ক্লাসের অবজেক্টগুলো দেখলেও বুঝতে পারবেন নাম অনুসারে।
সিমিলারলি গেট ডিপার্টমেন্ট, গেট স্টুডেন্ট আইডিও, এরা হলো ওদের ইমপ্লিমেন্টেশনে পয়েন্ট করে থাকবে। তাহলে এই যে কাজটা হইলো, এই জিনিসটাকে অনেক সময় ডাইনামিক ডিসপ্যাচও বলা হয়। অর্থাৎ এই যে রান টাইমের মধ্যে যে আমার ওভাররিডেন ফাংশনটা কল হওয়া, আমার যখন কোনো একটা ফাংশনকে ওভাররাইড করি তখন ওই ফাংশনটা কম্পাইল টাইমে না হয়ে কম্পাইল টাইমে ওটার অ্যাড্রেসটা রিজলভ না হয়ে রান টাইমে গিয়ে রিজলভ হয় যে অ্যাকচুয়ালি কোন ফাংশনটা কল করব, আমরা কি বেস ক্লাসের ফাংশনটাকে কল করব নাকি সাব ক্লাসের ফাংশনটাকে কল করব, এই যে এইটা তাহলে ডিসাইড হয় হলো রান টাইমে। তো ওইটার আরেকটা নাম হচ্ছে যে ডাইনামিক ডিসপ্যাচ। দেখবেন যে এই টার্মিনোলজি দিয়েও অনেক সময় বলা হয়, ডাইনামিক মেথড ডিসপ্যাচ বা অনেক সময় এইভাবে বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি এটা আমি বুঝাইতে পারছি যে কীভাবে আমার ওপিতে এই যে ইনহেরিটেন্সে আমরা যখন এই কাজগুলো করি, তো কীভাবে আমাদের এই ভার্চুয়াল পয়েন্টারটা চেঞ্জ হওয়ার থ্রুতে আমাদের সাব ক্লাসের ওভাররিডেন মেথডটা কল হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা হলাম লেকচার 18 এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা লেকচার 19 থেকে শুরু করব।